বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে ব্যাকটেরিয়াটি নিয়ে আলোচনা করব, এটাতে পৃথিবীর 2/3 লোক ইনফেক্টেড বাট নট ডিজিজড। খুব ইন্টারেস্টিং একটা ব্যাকটেরিয়া। এবং আমরা আগের দিন আলোচনা করেছি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমরা বলেছিলাম যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে পৃথিবীর half of the world population is infected। আর আজকে যে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করছি সেটাতে বাকি 2/3, অর্থাৎ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং হেলিকোব্যাক্টার পাইলোরি, they infected the population of whole world, but people are not suffering from disease। কাজেই ইনফেকশন মানেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো হেলিকোব্যাক্টার পাইলোরি চেহারাটা দেখা যাচ্ছে, এটা একটু বাঁকানো, স্পাইরাল শেপেড, গ্রাম নেগেটিভ, মাইক্রো অ্যারোফিলিক and flagellated bacterium that is found in the gastric mucus layer, adherent to the epithelial lining of the stomach। এই যে এখানে স্পাইরাল এবং flagellated। H. pylori causes more than 90% of duodenal ulcer and more than 80% of gastric ulcer associated with, and 75%, that is 2/3 of the world population, is infected, and 5,55,000 new cases of stomach cancer per year due to Helicobacter pylori। So this is the clinical importance, and as a medical microbiologist and physician, we must start with the clinical significance of any bacteria. So we will discuss about the history of discovery of this bacteria. Berry J. Marshall and Robin Warren, they discovered this bacteria in 1982। অর্থাৎ আমরা যখন MBBS পাস করে গেছি, আমাদের চোখের সামনে এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার হয়েছে। You all know most of the bacteria were discovered during the period 1880 to 1890। আর ঠিক তার 100 বছর পরে এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার হয়েছে, এবং এর আবিষ্কার নোবেল প্রাইজও তারা পেয়েছেন। সেটা একটা গল্পের মতো। আমরা সেই গল্পটা দিয়েই এই ব্যাকটেরিয়ার আলোচনা শুরু করি। এবং এই যে ছবিটা দেখা যাচ্ছে, ব্লু বার carved 2 to 4 micron bacteria, they are localized in the mucus, on the mucous surface at the intercellular lines, and এই দুই ভদ্রলোক, বেরি জে মার্শাল and Robin Warren, they got the Nobel Prize in 2005, এই শতাব্দীর 2005 সালে, for their discovery of the bacterium Helicobacter pylori and its role in gastritis and peptic ulcer disease। এদের এই নোবেল প্রাইজ পাওয়ার ইতিহাসটা খুব চমৎকার, সেটা দিয়ে আমরা শুরু করি। তো তারা নোবেল প্রাইজ খুব সহজে পায়নি। যখন মার্শাল এবং ওয়ারেন বললেন যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার ডিজিজ একটি ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, অনেকে সেটা বিশ্বাস করতে চায়নি, নতুন একটা জিনিস। It was hard for them to accept that the disease could be simple infection। এর আগে মনে করা হতো এটা স্ট্রেস, ফুড হ্যাবিট, নানান রকম কিছু, স্মোকিং। ড্রাগ কোম্পানি যারা ব্যবসা করতেছিল অ্যান্টাসিড এবং প্রোটন পাম্প ইনহিবিটর, H2 রিসেপ্টর ব্লকার, তারা অ্যান্টি আলসার ড্রাগ দিয়ে তারাও খুব অ্যাক্টিভলি এটার পিছনে লেগে গেল যে না, এটা হতেই পারে না। Bacteriologists were also suspicious because stomach had long been assumed to be too acidic to host bacteria। এর অ্যাসিডিটি এত বেশি যেখানে কোনো ব্যাকটেরিয়া বাঁচতে পারে, এটা ব্যাকটেরিওলজিস্টও বিশ্বাস করতে চান না। ইন ফ্রাস্ট্রেশন, মার্শাল, বয়স কম ছিল, 55 বছর তখন বয়স ছিল, did the cause and effect experiment। He swallowed a solution containing the bacteria and came down with gastritis and ulcers। পরে উনি ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিলেন। তিনি নিজেই এই ব্যাকটেরিয়া ব্রথ খেয়ে ফেলেছিল। তো এই ক্রিটিক্সটা যখন সিডিসি 1991, সিডিসির ফেস ভ্যালু অনেক বেশি, আপনারা জানেন,
এখনো সিডিসি একটা মাইক্রোবিয়াল ডিজিজে 1 নম্বর মাতব্বর, ওরা যখন একটা লিঙ্ক ডিক্লেয়ার্ড এ লিঙ্ক বিটুইন এইচ পাইলোরি অ্যান্ড গ্যাস্ট্রিক ডিজিজ, তখন এদের পাওয়াটা নোবেল প্রাইজের দিকটা সহজ হলো। এরপরে 1994-এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এটা জাপানের, তারাও ওপিনিয়ন দিল the most recurrent gastric ulcer can be caused by H. pylori. এবং finally 2005 Warren and Marshall were awarded the Nobel Prize, এবং এই নোবেল প্রাইজটাই কম সময়ের মধ্যে হয়েছে, অর্থাৎ 1985 সালে তারা আবিষ্কার করেছেন আর 2005-এ 20 বছর বয়সে 20 বছরের মাথায় পেয়ে গেছেন। বেশিরভাগগুলো আরো দেরি হয়। H. pylori and disease, আমরা আগেই বলেছি, 2/3 of world population have been infected, of which 70% may develop peptic ulcer, and peptic ulcer এর মধ্যে 90% of duodenal ulcer patient has H. pylori, and 70% of gastric ulcer patient has H. pylori, and 85% of gastric carcinoma has H. pylori, and 50% of non-ulcer patients, they have also H. pylori. Let us examine the epidemiology. There are 2 slides. First of all, by this time, you know 2/3 of all population is infected with H. pylori, of which 70 to 90% in developing countries. So in our countries, most of the people, we have got H. pylori in our stomach. And in developed country, 25 to 50% in the developed countries. Overall, half of the population is infected in early childhood in China. And most of these infected never have symptoms. And when asymptomatic, they don't need the treatment. This is the world population where distribution of the H. pylori among the world population. The bacteria most likely spread from person to person through fecal-oral or oral-oral route, and possible environmental reservoirs include contaminated water sources, and the source of H. pylori is not yet known. And the symptoms are very common, you know, burning pain in the epigastrium. Less common symptoms include nausea, vomiting, loss of appetite. Sometimes bleeding can occur. And recent studies have shown that there is an association between long-term infection and development of gastric cancer. Pathogenicity. Previously, it was thought that the gastric acidity, as it is too acid, pH 2, no bacteria can survive there. But nowadays, it is clear that near the mucosa of gastric epithelium, the pH is 7, not unlikely the lumen. So H. pylori lives in the mucous lining to escape from the highly acidic gastric juice. Its helical shape facilitates its penetration of the mucous layer, and it can fight the acid by an enzyme known as urease. And the immune system responds to infection by sending WBC, killer cell, and other infection fighting agents, and as the immune response goes, immune cells die and release destructive compounds on the stomach lining cells. As a result, it results in peptic ulcer disease. So what are the virulence factors? Virulence factors are adhesin, by which the bacteria attaches to the mucous layer. Colonization factor, same function. Urease, as you have seen, it converts the urea into ammonia. Phospholipase A and B, responsible for destruction of the protective mucus zone, and loss of this protective barrier allows the stomach acid and digestive enzymes to have a direct access to the gastric epithelium. And besides, there is some cytotoxins. So our next concern is laboratory diagnosis. There are 2 types of tests, invasive as well as non-invasive. Invasive tests include, for invasive test, biopsy to be taken through endoscope, and there are rapid urease test, culture, histology, and PCR. Non-invasive tests include urea breath test, serological test,
salivary assay, urine, and stool antigen test. In our country, this stool antigen test and serological test are widely available. Urea breath test, basis of urea breath test is H. pylori breaks by its urease enzyme into ammonia and carbon dioxide. This ammonia can be detected by indicator. Comparison of different tests. Quick serology, diagnosing the antibody in the blood, IgM, has got sensitivity of 95% with a specificity 85%. Urea breath test with similar sensitivity and specificity. A rapid urease test by taking mucosal biopsy, it is also same. Culture, it takes 1 to 3 days time with high specificity and sensitivity. Stool antigen, it is also highly sensitive and specific. Treatment of H. pylori. Treatment of H. pylori infection should be initiated with the documented peptic ulcer disease. If there is no sign symptom, no treatment. There are 2 lines of theory, first line and second line. In first line therapy, protein pump inhibitor with clarithromycin plus amoxicillin for a minimum of 7 days. Second line therapy, bismuth, metronidazole and tetracycline. It is also minimum for 7 days. This is a classical example of combination therapy like Mycobacterium tuberculosis and HIV/AIDS. These are the example of classical combination therapy. So with this disease, the infectious etiology of a chronic disease has been established. Before 1984, in the 1980s, when we were a student of 3rd year, 4th year, we learned that peptic ulcer disease is a disease which is associated with stress, diet, acidity, etc. And I was going to fail in 4th year examination by saying that some bacteria may cause peptic ulcer disease, which when we are a student of MPhil microbiology, we learned that yes, a bacteria is going to be discovered and is associated with peptic ulcer disease. So things changes so dramatically. By 2001, we came to know that H. pylori is responsible for more than 75% of peptic ulcer disease, with only a small portion remains associated with the stress, diet, etc. It can be prevented by taking some inhibitors of adhesion, like some vegetable plant juices, some juice, spiced turmeric, fruit of okra plant, etc. And best wishes for all. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.